হাসিনার বিচার হোক, আর কিছু চাই না আমরা মারা। আমার ছেলেটা আর নেই পৃথিবীতে, আমি কিসের জন্য যাবো? আমাকে বুক খালি করছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুলাই অভ্যুত্থানের শহীদ সাকিব রায়হানের বাড়িতে, যার বুকে গুলি লেগে তিনি কিন্তু দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছে। আজকে আমরা আসছি খুলনার নবপল্লীতে, তার ছোট্ট কুটিরে। তার বৃদ্ধ মা বাবা কেমন আছে তারা জানাবে, যে তাদের ছেলের সর্বশেষ স্মৃতি, সেই স্মৃতির কথা বলতে গিয়ে তারা কিন্তু বারবার কেঁদেছে এবং তারা দাবি জানিয়েছে খুনি হাসিনার তারা বিচার দাবি করেছেন। শেষ কথা হয়েছে বুধবার দিনকে, আমি খালি কান্না করি, ভালো কথা বললেও কান্দি, খারাপ কথা বললেও কান্দি। বুধবারের দিনকে সারাদিন ওরা ফোন দিয়েছি, ও ফোন ধরে না। পরে আসরের আজানের সময় আমি এখন একটু ফোন দিয়ে দেখি ধরে নাকি, পরে ফোন দিছে, দেওয়ার পরে দিছি, পরে ধরছে, ধরার পরে কি আব্বা ধরার সাথে সাথে আমি কান্দে দিছি। আমি বউ তুই ফোন ধরিস না কেন, আমি মরে গেলেও তো তোরা জানবি না। তা করছে কি আম্মু কেন কি হয়েছে, আমি কি তোর কি শরীরটা ভালো না? কই না আম্মু, আমার এখনো জ্বরটা কমেনি, গলার ব্যথাও কমেনি। তা আমি করছি কি, তা ওষুধ কিনে দিলাম, তো ওষুধ খাওনি? খাইছি মা, আবার ওষুধ আনছি, তা কাজ হচ্ছে না। তা আমি করছি আব্বা আমার এনে একটু ভালো লাগতেছে না, তুমি ঢাকায় রুম নাও, আমি ঢাকায় চলে আসতেছি, আমার এই জায়গায় থাকতে ভালো লাগতেছে না। বলে কি আম্মু আজকে এই জায়গায় তো মেলা গোলাগুলি মেলা কিছু হচ্ছে, তা আমি আব্বু তুমি কিন্তু যাবা না? না আম্মু মাথা খারাপ, আমি যাবো। তা আমি বলতেছি কি আব্বু তুমি এক কাজ করো, আমরা কাপড়ের ব্যবসা করবো ঢাকা বসে, তুমি আর আমি, আর ছোট রুম নিলে আমাকে 2 মাসের হয়ে যাবে। আব্বু আমাকে তোমার আব্বুর এই জায়গায় ফেলাই ছুঁয়ে যাবো, আমি এই জায়গায় থাকবো না। বলার পরে ও কইছে কি আম্মু আমি, তুমি কবে আসবা? আমি কইছি আমি 5 তারিখে আসতেছি। কই গে আম্মু তুমি 5 তারিখে আসো, আমরা তুমি মাঝে একসাথে রুম খুঁজবো। আচ্ছা আব্বু তুমি ভালো থাকো। কই গে আম্মু আচ্ছা তাই রাখো, এখন আমার ভালো লাগতেছে না, আমি রাখি। আমি আচ্ছা আব্বু তুমি রাখো। এই হলো ওর সাথে বুধবার দিন আমার শেষ কথা হয়েছে, আর ওর সাথে আমার আর কথা হয় নাই। মরার আগের দিন বলতিছে ওর বন্ধুরা, বৃহস্পতিবারের দিন করে কয় তুই যে যুদ্ধে যাবি, তোর মার আর আব্বার কি হবে? কই থাম, আমার আব্বা আম্মুর আর একটা ছেলে আছে, সেই ছেলে দেখবে, সেই ছেলে দেখবে। আর আমি সবসময় কইতাম আপু তুমি আমারে দেখবো, তোমার ভাইয়া দেখবে না, তোমার ভাইয়া আমারে খাওয়াবে না, তুমি আমারে খাওয়াবা। তারপরে যাওয়ার পরে তো লাগলো গুলি লাগছে। ওর বন্ধুকে যাদের সাথে গেছে তারাকে বলতেছে দোস্ত ভাই আন্দোলন চালায় যায়, আন্দোলন বন্ধ করেন না, ঠিক বিচারটা নিয়েন আপনারা। আর বুক ঝাড়ে আর বলে আমার কিচ্ছু হয়নি। তারপরে ওর বলতেছে আপনার কি কোনো নাম্বার আছে? ওর মোবাইলটা ভাঙে গেছিল, আছে, পরে নাম্বার দিচ্ছে, দেওয়ার পরে কি এটা আমার মা বা আমার আব্বা ধরার পরে বললে ওর যে ফোনে কথা বললো ওর বাপের সাথে, আমার সাথে আর কথা হয়নি। আমি চাই খুনি হাসিনার বিচার হোক, আর কিছু চাই না আমরা মারা, আর কিছু চাই না। আমাকে বুক খালি করছে, খালি ওর বিচারটাই চাই, সব মারা, আর কেউ কিছু চাই না, তাহলে আমাদের বুকটা ঠান্ডা হবে। সর্বপ্রথম ফোন আসে আমার কাছে একটা, আনুমানিক তখন মানে আসরের নামাজ শেষ হয়েছে এমন টাইমে, আমি যাই দোকানের একটা তালা খুলছি, এরকম ফোন আসলো যে আঙ্কেল সাকিব রায়হান আপনার কি হয়? তখন আমি বললাম যে আমার ছোট ছেলে হয়। তখন আমাকে বললো যে আপনি একটা অ্যাম্বুলেন্স পাঠান। আমি কি বাবা আমি অ্যাম্বুলেন্স কীভাবে পাঠাবো? তো আমাকে বললো যে আপনি কোথায়? আমি বললাম যে আমি তো খুলনায় থাকি, আমার ছেলে হলো ঢাকায়, আমি অ্যাম্বুলেন্স কী করে পাঠাবো?
তখন সে বললো কি আপনার ছেলের বুকে গুলি লাগছে। এই কথাটা বলার পরেই ফোনটা কেটে দেয়। আমি একটা চেঁচান দিয়ে উঠি। চেঁচান দিয়ে ওঠার পরে এখানে সবাই আমার এলাকার যে মহিলারা ছিল ওখানে উঠছে, মসজিদ থেকে বেরোইছি না, তাকে কী হয়েছে? তখন আমি চিন্তা করলাম যে ওর আম্মু তো অসুস্থ, এই কথা যদি ওর আম্মুর কানে যায় তো ওর আম্মু তো স্ট্রোক করতে পারে। তখন আমি সবাইকে বললাম যে এই কথা কাউকে বলেন না। বলে বাসায় আসলাম, এসে ওকে বললাম যে চলো আমরা ঢাকায় যাব। এই কথা কয়ে আমি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড গেলাম, যে টিকিট কাটলাম। আর আমার বড় ছেলেরে ফোন দিলাম। আমার বড় ছেলেও ওই দিন ওই আন্দোলনের ছিল, আমার দুই ছেলে ছিল, তো সে জানতো না যে ওর ছোটো ভাই আছে বা ও বড় ভাই এখানে আছে। পরে ফোন দিলে পরে আমার ছেলে ওই দৌড়চ্ছে, গুলি হচ্ছে, তখন দৌড়তি ফোনটা ধরছে। কী হয়েছে আব্বু? আমি বললাম কি আমার ছোট ছেলে সাকিবরে তুই বাঁচা, ওর বুকে গুলি লাগছে। কোন জায়গায়? আমি বললাম 10 নম্বর। এই পর্যন্ত আমাদের কথা শেষ। তো আমি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে টিকিট কাটলাম। কাটার পরে তখন ছেলে বড়টা গেল হাসপাতালে, সরওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছে। এটে তখন ওখান থেকে আমার ফোন দিয়ে বললো যে আব্বু তুমি টেনশন করো না, তোমার ছেলের কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না, তুমি কান্নাকাটি করো না, তোমার ছেলে কিছু। তখনও আমি কিন্তু ওকে বলি না, ও জানে যে আমরা এমনি যাচ্ছি ঢাকায়। ওরে বলছি আমি যে আমি তো কাপড়ের ব্যবসা করি, তো আমি ওরে বললাম যে আমি একটা মাল পাইছি, সেই মালের সন্ধানে যাবো, এই কথা বলে ওরে নিয়ে যাচ্ছে। হাসপাতালে তখনও জীবিত আছে, ও তখনও জীবিত আছে। পরে আমার বড় ছেলে যখন হাসপাতালের ভিতরে ঢোকার পরে আর ওর দম ছিল না। পরে ও আমাকে ফোন করে করছে যে আব্বু তোমার আশা লাগবে না, আমি আসতেছি, আমার বাইরে আমি নিয়ে আসতেছি, তোমার আশা লাগবে, আমার ভাই আর নেই। ও শুনে ফেলেছে। পরে আমি বললাম, কাউন্টারে যাই বললাম যে বাবা রে, আমার ছেলেটা আর নেই পৃথিবীতে, আমি কিসের জন্য যাবো? ওরা আমার টাকাটা ফেরত দিয়ে দিল। দেওয়ার পরে আমার বড় ছেলে ফোন করে করছে আব্বু কারফিউ দিয়ে দিছে। এই কথা বলার পরে কথা হলো না। মেয়েরে ফোন দিলাম, জামাইরে ফোন দিলাম, তারা রাস্তায় বেরোনোর পরে তারাও রাবার বুলেট খাইলো। আমি বুঝতে পারি না যে আমি যদি সব কটারে হারাই ফেলতাম, ওটা আমার জন্য ভুল ছিল। পরে ছেলে মেয়ে জামাই আমার বোনরা সবাই মিলে রাত্রে 2টা 2:30টার দিকে আসলো অ্যাম্বুলেন্সে করে। সকালবেলা মাটি নিল, ফজরের নামাজের পরে